বছর শেষে এই শীতের মধ্যে নেটফ্লিক্স এমন একটি শরীর গরম করার মতো ওয়েব সিরিজ নিয়ে হাজির হয়েছে যার কোনো ইন্ট্রো দেওয়ার প্রয়োজন হয় না। সিরিজটির নাম মানি হাইস্ট বার্লিন। যারা আমার মতো মানি হাইস্টের পাগলাটে ফ্যান রয়েছে তারা তো জানো এটি কি ধরনের সিরিজ হতে চলেছে। তাই চলো কথা না বাড়িয়ে সব দুর্ধর্ষ চুরির ঘটনা দেখতে কোমর বেঁধে বসে পড়ি স্ক্রিনের সামনে। গল্পের শুরুতে আমরা দেখতে পাই বার্লিনের তৃতীয় স্ত্রী অর্থাৎ তার বর্তমান সর্বশেষ স্ত্রী তাকে ছেড়ে চলে যাচ্ছে। গল্পের শুরুটা হয় স্যাড মোমেন্টের সাথে। ইতিমধ্যে সেখানে বার্লিনের টিম এসে হাজির হয় তাকে পিক আপ করতে। আজ তারা মাদ্রিদের একটি প্রাইভেট প্যালেস থেকে অ্যান্টিক সামগ্রী চুরি করবে, তাই তারা সবাই ওই প্যালেসের উদ্দেশ্যে রওনা হয়। এই ফাঁকে আমরা একটু বার্লিনের পুরো টিমের সাথে পরিচিত হয়ে নেই। লেডিস অলওয়েজ ফার্স্ট। তাই আমরা বার্লিনের ডান পাশে থাকা লাজুক মেয়েটিকে দিয়ে পরিচয় পর্ব শুরু করি। মেয়েটির নাম হলো কেলা। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর সে গ্র্যাজুয়েট করেছে। এই সাবজেক্ট তার এতটাই প্রিয় যেন এটিই তার প্রথম প্রেম ও শেষ ভালোবাসা। তবে দুর্বলতা একটাই, আর সেটি হলো তার লজ্জা। এরপরে আসি ডিসেন্ট হ্যান্ডসাম গুড লুকিং বয় রয়ের দিকে। সে দেখতে যেমন সুন্দর তেমনই সুন্দর তার হাতের কাজ। এমন কোনো তালা নেই যে যেটি তার হাতের সামনে টিকতে পারে। এক তুড়িতেই সে তালা খুলতে এক্সপার্ট। তবে নিজের বাবার সাথে বনাবুনি না হয় সে বার্লিনের টিমে যোগ দিয়েছে। এরপরে আসি মুরব্বী কাক্কু দামিয়ানের দিকে। পেশাগতভাবে সে একজন প্রফেসর, কিন্তু স্বভাবগতভাবে সে একজন চাঁদচোর। তার সবচেয়ে বড় পরিচয় সে হলো এই পুরো টিমের মাস্টার মাইন্ড। সর্বশেষ চকলেট বয়ের মতো দেখতে ছেলেটির নাম হলো ব্রুস। এমন কোনো কাজ নেই যা সে পারে না, ক্রেন হোক বা স্যাটেলাইট, সবকিছুই তার কাছে রিমোটের একটি বোতাম টেপার মতো ব্যাপার। সে হলো জ্যাক অফ অল ট্রেডস, মানে কাজ সে সবই পারে কিন্তু কোনোটিরই গ্যারান্টি নেই। আর বার্লিনের ব্যাপারে কি বলবো, তোমরা তো তাকে সবাই চেনো। সবার সাথে তো জবরদস্ত পরিচয় হলো। এবার চলো এন্ট্রি নেওয়া যাক প্যালেসের মধ্যে। আমরা দেখতে পাই প্যালেসের ডাইনিং হল রুমে মিস্টার অ্যান্টনিও তার আমন্ত্রিত অতিথিদের সাথে বসে নৈশভোজ উপভোগ করছে। বার্লিন নিজেকে পুলিশ পরিচয় দিয়ে অ্যান্টনিওর ঘর তল্লাশি করতে চায়, কারণ তার কাছে বিভিন্ন অবৈধ অ্যান্টিক সামগ্রীর কালেকশন রয়েছে। পাশাপাশি সে এসব অ্যান্টিক সামগ্রী বিভিন্ন দেশে পাচার করে থাকে। অ্যান্টনিও বার্লিনকে তার অ্যান্টিক সামগ্রীর সংগ্রহশালা দেখাতে নিয়ে যায়। বার্লিন সেখান থেকে একটি ওয়াইন গ্লাস নেয় আর অ্যান্টনিওকে বলে যে তারা কোনো পুলিশ টিম নয়। বার্লিন তাকে ব্ল্যাকমেল করে বলে যদি সে এই চুরির বিষয়টি গোপন রাখে তাহলে সে পুলিশের ঝামেলা থেকে রেহাই পাবে। আর অ্যান্টনিওরও যেহেতু অবৈধ কারবার ছিল তাই বার্লিনের কথার দ্বিমতে যাওয়ার কোনো সুযোগ ছিল না। এদিকে একজন অতিথি সেই লেভেলের পার্ট নিয়ে বার্লিনের টিমের সাথে তর্ক করতে শুরু করে। সে মনে করে এরা কেউই পুলিশের লোক নয়, তাই তাদের কাছে সে পুলিশের আইডি কার্ড ও ব্যাজ দেখতে চায়। এই সময় সেখানে বার্লিন এসে উপস্থিত হয় আর লোকটিকে তার কাছে থাকা বেড়াতা 9mm পেরাবেলাম পিস্তলটি আইডি কার্ড হিসেবে দেখায়। লোকটির তো তখন প্যান্টে হিসু করার মতো অবস্থা। আসলে পাশে গার্লফ্রেন্ড থাকলে শরীর তো একটু গরম হয়। এরপর বার্লিন লোকটিকে কিছু নসিহত করে ছেড়ে দেয় আর তারা সবাই সেখান থেকে চলে যায়। দৃশ্য পরিবর্তন হলে আমরা বার্লিনের টিমকে প্যারিসের একটি হোটেল রুমে দেখতে পাই। বার্লিন তার টিমের সাথে ক্যামেরন নামের আরো একটি নতুন মেয়েকে যোগ করায়। এই মেয়েটি তাদের টিমে একজন ইন্টার্নশিপ হিসেবে থাকবে, অর্থাৎ চুরি করার ট্রেনিং নিবে। তাহলে বোঝো ব্যাপারটা একবার। এবার বার্লিন তার টিমকে চুরি করার মাস্টার প্ল্যান সম্পর্কে বলতে শুরু করে। তারা গত 10 দিন আগে মাদ্রিদের প্যালেস থেকে যে পেয়ালাটি চুরি করেছিল সেটি ছিল 4th শতাব্দীর একটি চালিশ, যেটি ফ্রান্সের প্রাচীন কারুকলা খচিত একটি পেয়ালা, যার বর্তমান মূল্য 40,000 ইউরো। কিন্তু বার্লিন এই পেয়ালাটির মূল্য 44 মিলিয়ন ইউরোতে নিয়ে যাবে। তাদের প্ল্যান হলো এই পেয়ালাটিকে কাজে লাগিয়ে জুরিক, ভিয়েনা, মিলান, সেন্ট পিটার্সবার্গের মতো 34টি বড় বড় শহরে থাকা 63টি রাজপরিবার থেকে সোনাদানা ও দামি রত্ন অলঙ্কারগুলো হাতিয়ে নেওয়া, তাও আবার কেবলমাত্র এক রাতের মধ্যেই। দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই বার্লিন তার টিমকে নিয়ে একটি চার্চের মধ্যে গিয়ে সেখানকার ফাদারের সাথে তার টিমকে একটি পলিটেকনিক ইউনিভার্সিটির প্রত্নতাত্ত্বিক গবেষক টিম হিসাবে পরিচয় করাতে। তাদেরকে দেখে ফাদার তো মহা খুশি, কারণ সে তাদের ব্যাপারে অনলাইনে অলরেডি অনেক নিউজ দেখেছে আর এই কাজের পুরো ক্রেডিট যায় কেলার প্রতি। সে আগে থেকেই প্রায় 650টির বেশি নিউজ লিঙ্ক জেনারেট করে রেখেছিল তাদের কাজের ব্যাপারে। ফাদার তাদেরকে ভিতরে নিয়ে গেলে বার্লিন ফাদারকে কিছু পুরাতন নথিপত্র দেখিয়ে বলে যে সেন্টিয়াগো ক্যাথিড্রালের তথ্য মতে তারা জানতে পেরেছে এখানে অনেক প্রাচীন একটি চার্চ থাকার আশঙ্কা রয়েছে।
আর যদি এই তথ্য সঠিক হয়, এই চার্চটি হবে ফ্রান্সের সবচেয়ে প্রাচীনতম চার্চ। এই কথা শুনে ফাদারের চক্ষু তো চড়ক গাছ। ফাদার মনে মনে ময়ূরের মতো পাখনা মেলে নাচতে শুরু করে। ফাদার বার্লিনকে দ্রুত তার টিম নিয়ে আন্ডারগ্রাউন্ডে খোঁড়াখুড়ির কাজ শুরু করতে অনুমতি দেয়। তারা একটি জিপিআর মেশিন দিয়ে আন্ডারগ্রাউন্ডে স্ক্যানিং করতে শুরু করে, আর মেশিনের রিডিং দেখে তারা একটি জায়গা নির্বাচন করে সেখানে খনন কাজ শুরু করে। এই চার্চের টানেলে খনন কাজ করার উদ্দেশ্য হলো চার্চের টানেল থেকে আরও 66 ফিট গভীরে প্রায় 300 কিলোমিটার দূরে অবস্থিত প্যারিসের একটি কবরস্থান পর্যন্ত একটি সিক্রেট টানেল সংযুক্ত রয়েছে। আর এই চ্যানেলের মাধ্যমে তারা শহরের যে কোনো প্রান্তে পৌঁছাতে পারবে। আর তারা যেখানে পৌঁছাতে চায় সেই স্থানটি এই কবরস্থান থেকে মাত্র 150 ফিটের দূরত্বে অবস্থিত, যেখানে ইউরোপের সব রাজপরিবারের লোকেরা তাদের বিভিন্ন দামি গহনা ও অলংকারগুলো জমা করে রাখে। আর এটি হলো ইউরোপের একমাত্র সবচেয়ে বড় নিলামশালা। তবে সমস্যা হলো নিলামে ওঠানোর জন্য সবগুলো অলংকার একবারে আসবে না, প্রত্যেকটি আলাদা আলাদা সময়ে আসবে। তাই তারা সবাই প্যারিসের ওই হোটেলটিতে উঠেছে, যাতে করে তাদের হোটেলের সামনে অবস্থানরত অকেশন হাউসের ডিরেক্টর পলের উপর নজর রাখতে পারে। কেবলমাত্র ডিরেক্টর পলই জানে কবে কোন সময় নিলাম শুরু হবে। ডিরেক্টর পলি হোটেল রুম থেকে বেরিয়ে গেলে রয়, ক্যামেরন ও কেলা তার হোটেল রুমের মধ্যে গোপনে প্রবেশ করে রুমের বিভিন্ন জায়গায় স্পাই ক্যামেরা সেট করতে শুরু করে। তাদের কাজ শেষ হবার আগেই পলি একবার রুমে আসে তার কুকুরটিকে নিয়ে যেতে। তবে সবাই আগে থেকেই সময় মতো লুকিয়ে পড়ায় পলি আর তাদেরকে দেখতে পায় না। সফলভাবে টাস্ক কমপ্লিট করার পর রয় যায় ক্যামেরনের রুমে তার সাথে একটু লাইন মারতে। তবে ক্যামেরন রয়কে বাহ্যিকভাবে পাত্তা না দিলেও ইশারায় মিয়া খলিফা আপার মতো সম্মতি দিয়ে ভাগিয়ে দেয়। তোমরা যারা খলিফা আপাকে চেনো তারা তো তার ব্যাপারে খুব ভালো করে জানো, আর যারা চেনো না তারা অযথা গুগল করে সময় নষ্ট না করে এই ভিডিওটিতে একটি কমেন্ট করে জানাও আজকের এক্সপ্লেনেশনটি তোমাদের কাছে কেমন লাগছে। রাত এখন প্রায় 3টা। বার্লিন এক ঘুম দিয়ে উঠে দেখে দামিয়ান ডিরেক্টর পলের উপরে মনিটরিং করছে। দামিয়ানকে বিশ্রাম নিতে পাঠিয়ে দিয়ে এরপর সে মনিটরিং করতে শুরু করে। মনিটরিং করতে করতে গল্পের মোড় নেয় ভিন্ন দিকে। বার্লিন ডিরেক্টর পলির স্ত্রীকে এক নজর দেখেই তার প্রেমে পড়ে যায়। পলির স্ত্রীর আবার এই গভীর রাতে কলের গান চালিয়ে অর্থাৎ গ্রামোফোন বাজিয়ে নাচানাচি করার অভ্যাস রয়েছে। বার্লিন সারা রাত ধরে পলির স্ত্রীকে বিভিন্ন জায়গায় ফলো করতে থাকে। পরের দিন খুব সকালে ব্রুস ও কেলা তারা দুজনে চার্চের টানেলের মধ্যে মাটির নিচে একটি গর্ত খুঁড়ে সেখানে চুরি করা পেয়ালাটি পুঁতে রাখে। তাদের খনন কাজ কেমন চলছে সেটি দেখতে যখন ফাদার আসে তখন তারা ফাদারের সামনে ওই পেয়ালার পাত্রটি মাটি থেকে পুনরায় উত্তোলন করে ফাদারকে দেখায়। ফাদার এটি দেখে সত্যিই বিশ্বাস করতে শুরু করে নিশ্চয় তার চার্চের মাটির নিচে আরো অনেক ধনভাণ্ডার লুকিয়ে আছে। তাই ফাদার তাদেরকে আরো খনন কাজ চালিয়ে যাওয়ার জন্য এবং সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়ে চলে যায়। এদিকে বার্লিন পলির স্ত্রীকে ফলো করে তার প্রতি ইমপ্রেস করতে একটি রেস্টুরেন্টে গিয়ে তার সাথে কথা বলা শুরু করে। তবে বার্লিনের অ্যাপ্রোচ ঠিকঠাক না হয় পলির স্ত্রী বার্লিনের আবেদন বুঝতে পারে না। অন্যদিকে দামিয়ান তার টিম নিয়ে টানেলের মধ্যে রাস্তা চিহ্নিত করতে শুরু করে। টানেলের মধ্যে আগে থেকেই অনেক মৃত মানুষের কঙ্কাল পড়েছিল, তার মানে আগে থেকেই অনেকে এটি পার করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এত মৃত মানুষের কঙ্কাল দেখে কারো জানেই পানি ছিল না। ভয়ে ভয়ে মৃদু পায়ে তারা সামনে এগোতে থাকে। যেতে যেতে একটা সময় তারা তাদের নির্ধারিত স্থানে পৌঁছে যায়। এরপর দামিয়ান তাদেরকে একটি জায়গায় লেজার মার্ক করে দিয়ে সেখান থেকে ছিদ্র করতে বলে। তাদের প্ল্যান হলো 27 ডিগ্রি গ্রেডিয়েন্ট থেকে 45 ফুট নিচের দিকে গর্ত খনন করবে, যাতে করে তারা সরাসরি নিলামশালার বেসমেন্টে পৌঁছাতে পারে। এদিকে ডিরেক্টর পলির উপর মনিটরিং করছিল রয়। রয় দেখতে পায় ডিরেক্টর পলির সাথে পলির স্ত্রীর একটি কনসার্টে যাওয়ার বিষয় নিয়ে তর্ক হচ্ছে। রয় দ্রুত বার্লিনকে এই ব্যাপারটি জানায়। তখন বার্লিন পলির স্ত্রীর সাথে অপেরা কনসার্টে দেখা করতে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করে। অন্যদিকে ফাদার টানেলের মধ্যে ভিজিট করতে গিয়ে দামিয়ানকে জানায় যে সে তার সাথে এই পেয়ালাটি নিয়ে স্পেনের ইউনিভার্সিটিতে গিয়ে তাদের ভার্সিটির ডিনের সাথে দেখা করতে চায়। কিন্তু দামিয়ান জানায় তারা যেহেতু এখনো কোনো শক্ত প্রমাণ খুঁজে পায়নি, তাই এটা এখন উপযুক্ত সময় নয় যে তারা এই পেয়ালাটির ব্যাপারে ভার্সিটির ডিনকে জানাবে। কিন্তু ফাদারের ইচ্ছা সে আগে গিয়ে ডিনের কাছে এই খবরটি জানিয়ে তার গুড বুকে নিজের নাম লেখাবে। এভাবেই দুজনের মধ্যে তর্ক বিতর্ক হতে হতে এক পর্যায়ে ফাদার বলে, এটি আমার চার্চ, আর এখানে যা কিছু আছে সবকিছুই আমার। আমি এই পেয়ালাটি নিয়ে যাব, তুমি আমাকে ঠেকাতে পারবে না। আর ফাদার জোর করে দামিয়ানের কাছ থেকে পেয়ালাটি নিয়ে চলে যায়।
দামিয়ান দ্রুত বার্লিনকে ফোনে বিস্তারিত জানায়। ফাদার পেয়ালাটি নিয়ে চলে গিয়েছে। বার্লিনের তো এখন পুরোই মাথায় হাত। এতদিন ধরে তারা যে প্ল্যান করেছিল সেটি ফাদারের অতি আবেগের কারণে ধূলিসাৎ হতে চলেছে। বার্লিনের সামনে এখন দুটি রাস্তা খোলা রয়েছে। সে গিয়ে আগে ফাদারকে আটকাবে, নাকি পলির স্ত্রীর সাথে অপেরা কনসার্টে গিয়ে তার জীবনের নতুন অধ্যায়ের সৃষ্টি করবে। বার্লিন রয়কে ফাদারের কাছ থেকে পেয়ালাটি যে কোনো মূল্যে উদ্ধার করে আনার অর্ডার দিয়ে সে বেরিয়ে পড়ে পলির স্ত্রী ক্যামেলির সাথে দেখা করার উদ্দেশ্যে। এখানে প্রথম সিজনের প্রথম এপিসোড দ্য এনার্জি অফ লাভের সমাপ্তি হয়। যদি আপনারা পরবর্তী এপিসোডগুলোর এক্সপ্লেনেশন দেখতে চান তাহলে ফটাফট ভিডিওটিতে লাইক দিয়ে এবং সাথে কমেন্ট করে আমাদেরকে দ্রুত জানিয়ে দিন।